আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনিসুজ্জামান, সহকারী শিক্ষক, জেনানগর মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়টি পড়াবো। তো আমরা অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হওয়ার প্রথম দিকে আমরা ক্লাস করেছিলাম, একটা রুটিন আমরা মেনটেন করে চলি। তো আমি পড়াচ্ছিলাম কমপ্লিটিং সেন্টেন্স। নবম এবং দশম ছাত্রছাত্রী নিশ্চয়ই তোমাদের মনে আছে যে কমপ্লিটিং সেন্টেন্স আমরা পড়াচ্ছিলাম। তো সেইখানে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের বেসিক কিছু আইডিয়া সম্পর্কে বলা হয়েছিল, আর 2 বা 3টি নিয়ম আমরা করছিলাম, গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার সেটা করছিলাম। তো আজকে আমরা দেখি আমরা কতটা কি করতে পারি। তো আমাদের লেসন হচ্ছে, আমাদের আজকের বিষয় হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স। আমরা বেসিক কিছু জিনিস নিয়ে এর আগের ক্লাসে ডিটেলস আলোচনা করেছি এবং 2-1টি পয়েন্ট নিয়েও আলোচনা করেছি। তো আজকে আমরা বেসিক সেই জিনিসটার দিকে আর যাব না, তবে 2টা জিনিস আমি আবারও স্মরণ করে দিচ্ছি। সেটা হলো যে এই কমপ্লিটিং সেন্টেন্সে যেটা একটা ইনকমপ্লিট অংশ দেওয়া থাকে, সেটাকে কমপ্লিট করার সময় আমাদের 2টা জিনিস মাথায় রাখতে হবে। 2টা জিনিস খুবই বিবেচ্য। একটি হচ্ছে এর স্ট্রাকচার বা গঠন, আর একটা হচ্ছে এর মিনিং বা অর্থ। অর্থাৎ ইনকমপ্লিট যে অংশটি দেওয়া আছে তার যে ইনকমপ্লিট অর্থ সেটা গেস করা, এবং কোন বিশেষ স্ট্রাকচার এই সেন্টেন্সটি ফলো করতে যাচ্ছে সেই দুটো জিনিস আমাদেরকে রিয়ালাইজ করতে হবে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই। আজকে প্রথমেই আমি যে গ্রামার স্ট্রাকচার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সো দ্যাট। সো দ্যাট খুবই ইম্পর্টেন্ট এবং প্রায় পরীক্ষাতে দেখা যায় যে এই সো দ্যাট দিয়ে সো দ্যাটের স্ট্রাকচার একটি সেন্টেন্স, ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করতে বলা হয়ে থাকে, প্রায়শই দেখা যায় প্রায় প্রতি পরীক্ষাতে। তো যাই হোক, সো দ্যাট বাংলাতে আমরা, যেহেতু আমাদের বোঝার জন্য আমরা বলছি, বাংলাতে যাতে বা যেন এরকম অর্থ যদি বোঝায়, যাতে বা যেন, যেন যাতে করে আমি এই কাজ করতে পারি, যেন আমরা এই করতে পারি, এই জাতীয় অর্থ প্রকাশের ক্ষেত্রে ইংরেজিতে সো দ্যাট ব্যবহার করা হয়। এবং সো দ্যাট সম্বলিত যে ইংরেজি সেন্টেন্স সেটা অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে থাকে। তো এই কমপ্লেক্স সেন্টেন্সের সো দ্যাটের আগে একটা ক্লজ থাকে, সো দ্যাটের পরে একটা ক্লজ থাকে। তো আমাদের ইনকমপ্লিট অংশের শেষে যদি সো দ্যাট থাকে তাহলে আমরা কিভাবে করব, এখানে বেশ কতগুলি পয়েন্ট আমরা মনে রাখবো ধাপে ধাপে। তবে বিষয়টি ইজি, পয়েন্ট বেশ কতগুলো, কিন্তু এটা জটিল কোনো কিছু নয়। আমরা যদি একটু মনোযোগ দিয়ে শুনি এবং একটু প্র্যাকটিস করি তাহলে এটা আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। তো প্রথমেই বলি, সো দ্যাট এর পরে যে স্ট্রাকচারটি আমরা করতে যাচ্ছি সো দ্যাট দিয়ে, তো সো দ্যাট তো থাকবে, এরপরে আমাদের একটি সাবজেক্ট বসবে, অর্থাৎ প্রথম যে সাবজেক্টটি, আমি পূর্ণাঙ্গ স্ট্রাকচার বা গঠনটি পরে বলবো, আসলে সো দ্যাট নিয়ে একটু কথা বলে নিই। এরপরে সাবজেক্ট বসবে সো দ্যাটের পরে, সো দ্যাটটি আমি দিয়ে দিলাম সো দ্যাট, এরপরে সাবজেক্টটি বসবে, এরপরে আমাদের এই সাবজেক্টটি বসবে, তারপরে মে, ক্যান অথবা ক্যান, টেন্স অনুযায়ী মাইট, কুড এটি বসবে, এবং এরপরে একটি ভার্ব বসবে, যে ভার্বটা আমরা বলছি একটা রিজনেবল ভার্ব, একটা সঙ্গতিপূর্ণ ভার্ব। অর্থাৎ এর আগের যে অংশ, আগের ক্লজে যে ভার্বটি আছে সেই ইনকমপ্লিট অংশের অর্থ, অর্থাৎ সেই ভার্বের অর্থ সহ গোটা ইনকমপ্লিট অংশটার অর্থ সাথে সামঞ্জস্য রেখে একটা রিজনেবল ভার্ব, একটা সামঞ্জস্যপূর্ণ ভার্ব আমরা এখানে বসাবো, এবং সেটা অবশ্যই বেস ফর্ম। এটা V1 কিন্তু, কারণ যেহেতু এই যে মে, ক্যান, মাইট, কুড এটা সবসময় বসবে এই মডেল অক্সিলারির পরে, কিন্তু ভার্বের যে ফর্মটি হয় সেটি বেস ফর্ম বা V1 যেটাকে আমরা বলে থাকি। তো এখানে V1 বসবে, তারপরে এখানে কমপ্লিমেন্ট আকারে কিছু বসতে পারে। যদি সেন্টেন্স কমপ্লিট করার জন্য, অর্থটাকে আর স্পষ্ট করার জন্য এখানে কিছু বসানোর প্রয়োজন পড়ে, শব্দ, ফ্রেজ অথবা শব্দ সমষ্টি বসাবো। যদি আমরা মনে করি V1 পর্যন্ত এসেই অর্থটি ক্লিয়ার হয়ে যাচ্ছে, সেন্টেন্সটি পরিপূর্ণ অর্থ দিতে সক্ষম হচ্ছে, সেক্ষেত্রে আমাদের অন্য কিছু বসানোর দরকার নেই। তো এখন আমি টোটাল স্ট্রাকচারটা বলার আগে একটু বলে নিই যে সো দ্যাটের পরে যে প্রথম ক্লজের সাবজেক্টটি আবার বসবে, তারপরে মে, ক্যান, মাইট, কুড
এর যে কোনো একটি বসবে টেন্স অনুসারে। আমি বলেছি টেন্স অনুসারে বলতে যদি একটি আগের ক্লজটি সো দ্যাট এর আগের ক্লজটি প্রেজেন্ট টেন্স হয়, তো সেই ক্ষেত্রে আমরা মে অথবা ক্যান। আর যদি পাস্ট টেন্সের হয় তাহলে মাইট অথবা কুড। আমরা স্পষ্টতই দেখছি মেয়ের পাস্ট হচ্ছে মাইট এবং ক্যানের পাস্ট হচ্ছে কুড, এটা তোমরা জানো, এটা খুব বেশি জটিল বিষয় নয়। যাই হোক, সাবজেক্টের পরে এটা বসাবো, এরপরে সঙ্গতিপূর্ণ একটা ভার্ব আমরা বসাবো। এরপরে আমাদের কি হবে, বাকি অংশ যদি আমরা সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য কিছু বসানো লাগে সেটা বসাবো, যদি না লাগে ওই পর্যন্ত হয়ে যায় তাহলে দেখছে না। এখন আমরা টোটাল স্ট্রাকচারটা কেমন দাঁড়াবে, তাইলে টোটাল স্ট্রাকচার অ্যাকচুয়ালি আমাদের দাঁড়াবে, আমরা এবার দেখি সাবজেক্ট ক্লজ, অর্থাৎ সো দ্যাট এর আগে যে ক্লজটি থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডট ডট ডট, অর্থাৎ এখানেও কিন্তু এই যে ক্লজটি, এই ক্লজের সাবজেক্ট এবং ভার্ব থাকবেই, একটা ক্লজে মানে সাবজেক্ট এবং ভার্ব তো থাকবেই, সেইখানে এখানে এই ইনকমপ্লিট অংশটারও আবার পরিপূর্ণ অর্থ, অর্থাৎ এটার পরিপূর্ণ বোঝার জন্য কিছু শব্দ সমষ্টি ফ্রেজ বা একটি সিঙ্গেল ওয়ার্ডও বসতে পারে। এরপরে আমাদের বসলে সো দ্যাট, তারপরে আমাদের আগে বসাইছি সাবজেক্ট, তারপরে আমাদের ওই যে মে ক্যান মাইট অর কুড, তারপরে আমি লিখলাম ভার্ব, আমি এখানে V1 দিয়ে দিলাম, তারপরে ডট ডট ডট, অর্থাৎ এখানে কিছু বসে। টোটাল স্ট্রাকচারটা কিন্তু আমাদের তাহলে দাঁড়ালো এরকম, সাবজেক্ট ভার্ব ডট ডট, সো দ্যাট, সাবজেক্ট মে ক্যান মাইট কুড, টেন্স অনুযায়ী যে কোনো একটি, তারপরে আবার সঙ্গতিপূর্ণ ভার্ব, রিজনেবল ভার্ব আমরা বলছি, তারপরে আমাদের আরও কিছু বাড়তি শব্দ বা শব্দ সমষ্টি অথবা ফ্রেজ সেন্টেন্সটাকে ক্লিয়ার করার জন্য আমাদের যেটা প্রয়োজন হয়। এখন এই যে সাবজেক্টের কথা আমরা বলছি একটু মাথায় রাখবো, সো দ্যাটের পরে যে সাবজেক্টটি, এই সাবজেক্টটি কিন্তু এখানে এই সাবজেক্টটি বসে যায়, এই সাবজেক্টটি বসে যায়। তো একটা কথা আমরা বলেছি এটা সব ক্ষেত্রে, যে এই সাবজেক্টটি যদি প্রোনাউন হয় তাহলে এখানে তার প্রোনাউন ফর্ম বসে গেলে কোনো সমস্যা নাই। তবে মনে রাখতে হবে যে এই প্রথম সাবজেক্টটি, প্রথম ক্লজের সাবজেক্টটি যদি নাউন হয় তাহলে এইখানে তার প্রোনাউন ফর্মটা বসে যাবে। আর যদি না, বললাম যে প্রথমটা যদি প্রোনাউন তাহলে তো কোনো সমস্যা নেই, ওটাই বসে যাবে। এইটা কিন্তু শুধু এই স্ট্রাকচারের জন্য না, আমরা জানি যে কোনো একটা সেন্টেন্সে যদি একটা সাবজেক্ট দুইবার ব্যবহার করা হয়, প্রথমে তার নাউন রূপটা বসে এবং পরবর্তীতে তার প্রোনাউন রূপটা বসে। এটা কিন্তু শুধু সো দ্যাটের ক্ষেত্রে, এটা মাথায় রাখবো, এটা হয়তো অনেক সময় বলাও হবে না, প্রত্যেকটি স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল, এটা মনে রাখতে হবে। তো গেল, এইটা একটা জিনিস আমাদের মনে রাখতে হবে। আর টেন্সের বিষয়টা আমি বলেছি, প্রেজেন্ট টেন্স হলে কি, পাস্ট টেন্স হলে কোনটা, প্রেজেন্ট টেন্স হলে মে বা ক্যান, পাস্ট টেন্স হলে মাইট কুড, এরকমটি বসবে। এখন আমরা একটু উদাহরণে চলে যাই, একটু দেখি কেমন হয় এগুলো। আমরা একটু দেখি, হাবিব স্টাডিজ হার্ড সো দ্যাট ডট 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 ডট, এরকম মনে করলাম একটা সেন্টেন্স। আমরা দেখলাম সো দ্যাটের পরে কমপ্লিট করতে বলা হয়েছে, আর সো দ্যাটের আগে আমাদের ইনকমপ্লিট একটি অংশ রয়েছে, একটা ক্লজ রয়েছে, সো দ্যাটের পরে আমাদের ক্লজটি বসাতে হবে। এখানে হাবিব সাবজেক্ট, স্টাডিজ ভার্ব, তারপর আমি বললাম এক বা একাধিক শব্দ, এই যে হার্ড, এখানে একটি সিঙ্গেল শব্দ বসে যাবে, তারপরে স্ট্রাকচারের সো দ্যাট, এরপরে তাহলে আমরা এই অনুযায়ী এখন কি করবো, হাবিব স্টাডিজ হার্ড সো দ্যাট, হাবিব কঠোরভাবে পড়াশোনা করে যাতে করে, যেন, এই যে আমি বললাম অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেন, অর্থাৎ আমরা অর্থটা জেনে নিলাম এবং এর স্ট্রাকচারটা কি হবে আমরা জানি। এরপরে সাবজেক্টটি পুনরায় বসবে, তারপরে একটা আমাদের মডেল অক্সিলারি ভার্ব বসবে, এখানে মডেল অক্সিলারি ক্যান মে মাইট, এই যে এই ভার্বটি অথবা এই ইনকমপ্লিট অংশ যেটি আছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি সেন্টেন্স অংশ অর্থাৎ ভার্ব বসবে। আমরা যদি সাবজেক্ট এবং মে মাইট ক্যান কুড এটা বসানোর পরে একটা সঙ্গতিপূর্ণ ভার্ব, এবং এটা কমপ্লিট করার জন্য যদি কমপ্লিমেন্টারি কিছু সাপ্লিমেন্টারি কিছু লাগে সেইটা। হাবিব স্টাডিজ হার্ড সো দ্যাট, আমরা একটু কমপ্লিট করার চেষ্টা করি, হাবিব স্টাডিজ হার্ড সো দ্যাট, আমরা বলছি সাবজেক্ট, আমরা বলেছি এটা নাউন, এর নাউনের পরিবর্তে আমরা হি বসাবো। এই হি বলতে এই নাকি হাবিবকে আছে, দরকার নাই লেখার সময় আমি জাস্ট উল্লেখ করে দিলাম, এই ব্র্যাকেটে দিয়ে হাবিবকে ইন্ডিকেট করে এটা। সো দ্যাট হি, টেন্সটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, তাহলে হি ক্যান আমরা দিলাম, অথবা মেও দিতে পারি, হি ক্যান মেক
ভার্বটি মেক এ গুড রেজাল্ট। হাবিব স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান মেক এ গুড রেজাল্ট। হাবিব কঠোর পড়াশোনা করে যাতে করে সে ভালো রেজাল্ট করতে, এই যে যাতে করে বা যেন সে ভালো রেজাল্ট করতে পারে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, আমরা যদি দেখি হাবিব স্টাডিজ হার্ড এটা একটি ঘটনা এবং হি ক্যান মেক এ গুড রেজাল্ট এটি হচ্ছে তার কিন্তু রেজাল্ট। এটি হচ্ছে একটি ঘটনা, এটি হচ্ছে রেজাল্ট। তাহলে কোনো কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট দিয়ে গঠিত কোনো কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাটের আগের ক্লজটিতে কিন্তু অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটা একটি ঘটনা এবং পরবর্তীতে সেই ঘটনার ফল, যে কঠোর পরিশ্রম করার ফল কিন্তু ভালো রেজাল্ট করা। এভাবেও আমরা বিবেচনা করতে পারি যখন আমাদের সো দ্যাট থাকবে, যে প্রথমে সো দ্যাটের আগে পূর্ববর্তী ক্লজটাতে আমাদের থাকবে একটি ঘটনা এবং সো দ্যাটের পরে যে ক্লজটি থাকবে সেটি হচ্ছে আমার তার ফলাফল বা রেজাল্ট, ওই ঘটনার রেজাল্ট বা ফলাফল। এভাবেও আমরা বিবেচনা করতে পারি এইভাবে। এখন এই যে সো দ্যাটের কথা আমরা বলছি, এই সো দ্যাটের বিকল্প কিছু কিন্তু আছে, অর্থাৎ যেখানে আমরা সো দ্যাট ব্যবহার করছি এই সো দ্যাটের বিকল্প হিসেবে কিন্তু আমরা ইন অর্ডার দ্যাট ব্যবহার করতে পারি অথবা শুধু দ্যাটও ব্যবহার করতে পারি একই অর্থে। হ্যাঁ, যেখানে আমি সো দ্যাট ব্যবহার করলাম সেখানে কিন্তু আমি ইন অর্ডার দ্যাটও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। অথবা শুধু দ্যাটও এক্ষেত্রে ব্যবহার করা যায়। অবশ্য শুধু দ্যাট ব্যবহার করার ক্ষেত্রে কিছু সতর্কতা আছে, সেটা আমি পরে আসি। এখন আমি দেখি ইন অর্ডার দ্যাট এটা দিয়ে কিভাবে করা যায়, অর্থাৎ যেখানে আমি সো দ্যাট বসাতে পাচ্ছি সেইখানে আমি ইন অর্ডার দ্যাটও বসাইতে পাচ্ছি, আবার সেইখানে চাইলে আমি দ্যাটও বসাইতে পারছি, কোনো সমস্যা নাই। তো এখন আমরা কি করব, এটা আগে একটু করে দিই আমরা। ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাটটা কি, হি ওয়ার্ক হার্ড সো দ্যাট আমরা লিখবো না, আমরা কমপ্লিট করে লিখবো সেন্টেন্সটা। ওয়ার্ক হার্ড ইন অর্ডার দ্যাট হি মাইট অথবা কুড, কারণ এটি পাস্ট টেন্সের আছে, হি কুড অথবা মাইট শাইন ইন লাইফ। হি ওয়ার্ক হার্ড ইন অর্ডার দ্যাট হি কুড শাইন ইন লাইফ। সে কঠোর পরিশ্রম করেছিল যাতে করে সে জীবনে উন্নতি করতে পারে, ওই যে যাতে করে বা যেন সে জীবনে উন্নতি করতে পারে। তাহলে আমরা দেখলাম যে সো দ্যাট যেখানে ব্যবহার করতে পারছি সেখানে আমরা ইন অর্ডার দ্যাটও ব্যবহার করতে পারি, আবার দ্যাটও ব্যবহার করতে পারি। হ্যাঁ, দ্যাট ব্যবহার করতে পারি, তবে আমি বললাম যে দ্যাট ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা আছে। হ্যাঁ, দ্যাট ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতা, সেটা কি, কারণ দ্যাট কিন্তু আবার অন্য অর্থেও ব্যবহৃত হয়। আমরা অ্যাকচুয়ালি দ্যাটের ব্যবহার দেখেছি যে রিলেটিভ প্রোনাউন হিসেবে কিন্তু আমরা দ্যাটের ব্যবহারটি জানি এবং সেই ক্ষেত্রে আমরা জানি যে এখন কথা হলো যে আমি বুঝবো কিভাবে। এখন দ্যাটের আগে যদি কোনো ইনসিডেন্ট থাকে, হ্যাঁ, তাহলে আমরা বুঝবো এটি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং সাধারণত রিলেটিভ প্রোনাউন যখন আমরা দ্যাট ব্যবহার করি রিলেটিভ প্রোনাউন হিসেবে, সাধারণত বস্তু বা প্রাণীর পরিবর্তে দ্যাট ব্যবহৃত হয়। মজার ব্যাপার হচ্ছে কোনো কোনো সময় কিন্তু আবার হুর অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু, অর্থাৎ যেখানে আমরা হু ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু দ্যাট আমরা ব্যবহার করতে পারি। এখন এই বিষয়টা যেহেতু দুইটা জিনিস দ্যাট একইভাবে দুইভাবে ব্যবহৃত হয়, এই জন্যে এটা আমাদের রিলেটেড পার্ট না। তারপরে আমি একটু দ্যাটটা নিয়ে আলোচনা করব যাতে করে আমরা যেন বিভ্রান্ত নয়, আমরা যাতে কনফিউজ না হই। সেই জন্যে দেখি আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে একটু কেমন দ্যাটের ব্যবহার হয়। দিস ইজ দ্য পেন দ্যাট আই গেভ ইউ। এইখানে দ্যাটটি কিন্তু সো দ্যাটের বিকল্প নয়, এটি একটি রিলেটিভ প্রোনাউন হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে। এবং দি পেন এটি একটি বস্তু, এর পরিবর্তে এটি ব্যবহৃত হচ্ছে। প্রাণীর পরিবর্তে ব্যবহৃত হতে পারে দ্যাট ইজ দ্য টাইগার দ্যাট আই স এট দ্য জু। দ্যাট ইজ দ্য টাইগার, এখানে কিন্তু দ্যাট এই যে দি টাইগার এই প্রাণীটির পরিবর্তে তাকে নির্দেশ করছে। দি পেন বস্তু, দি টাইগার প্রাণী। এখন দ্যাটটা আবার আমি বললাম কি ব্যক্তির ক্ষেত্রেও, অর্থাৎ হু এর বিকল্প হিসেবেও কিন্তু দ্যাট ব্যবহৃত হতে পারে। যেমন কি আমরা একটু দেখি, দিস ইজ দ্য লেডি
that came from England। এই যে দ্যাট, এটি কিন্তু হু এর বিকল্প। আমরা এরকম বলতে পারলাম দিস ইজ দ্য লেডি হু কেম ফ্রম ইংল্যান্ড। তাহলে এই দ্যাট এবং আগে যেটি আমি মুছে দিলাম এই দ্যাট এবং এই তিনটা দ্যাট, এই তিন ক্ষেত্রেই কিন্তু দ্যাটটি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এখানে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের ক্ষেত্রে যে দ্যাটটি আমরা ব্যবহার করছি একই দ্যাট, সেটি কিন্তু রিলেটিভ প্রোনাউন না, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের একটি কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে দ্যাট দেখলে, অর্থাৎ ইনকমপ্লিট সেন্টেন্সের পরে দ্যাট দেখলেই আমি বা যেন বা যাতে অর্থে প্রকাশ করছে এটা কিন্তু ধরে আমি নিতে পারবো না। আমাকে দেখতে হবে সেন্টেন্সটা আসলে অর্থটা গেস করতে হবে, অর্থটা বুঝতে হবে, রিয়ালাইজ করতে হবে যে আসলে কোন দিকে যাচ্ছে। যদিও এটা আমরা দেখি যে দ্যাটের আগে তার ইন্টিসিডেন্ট আছে, একটা নাউন বা প্রোনাউন আছে যেটা ওই দ্যাটের আগে আছে, যেটা ওটাকেই নির্দেশ করছে। না হয় যা এমনটি যদি ঘটে সো দ্যাট থাকে আর কি, শুধু সো দ্যাট, তাহলে আমরা সেই দিকে যাব। অবশ্য বোঝাই যাবে, কারণ এইখানে থাকলে এই ক্ষেত্রে সো দ্যাট থাকবে আর ওখানে শুধু দ্যাট থাকবে, তো ওইটা আমাদের লাগবে আমরা যখন রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, যেহেতু দুটো জিনিসই এক, দ্যাট নিয়ে কথা বলছিলাম। এরপরে আমরা সো দ্যাট ব্যবহার করি বা সো দ্যাট থাকে, ইনকমপ্লিট সেন্টেন্সের ইনকমপ্লিট যে অংশ তারপরে সো দ্যাট থাক, ইন অর্ডার দ্যাট থাক বা শুধু দ্যাট থাক, সেটি বিষয় নাই। এখন কথা হলো যদি দ্বিতীয় অংশটা আমাদের নেগেটিভ হয়, এই যে দ্বিতীয় অংশ সো দ্যাটের পরে যে সাবজেক্ট বসালাম, তারপরে মে, ক্যান, মাইট, কুড যে কোনো একটি, তারপরে একটা রিজনেবল ভার্ব বসাচ্ছি, তারপরে কমপ্লিট করার জন্য আরও কিছু বাড়তি ওয়ার্ড বা ওয়ার্ডস অথবা ফ্রেজ যাই বসাচ্ছি সেন্টেন্সটাকে পুরোপুরি কমপ্লিট করার জন্য। তো তখন কি হবে, যদি এই দ্বিতীয় অংশটি নেগেটিভ হয়, দ্বিতীয় অংশটি নেগেটিভ হলে, নেগেটিভ মানে আমরা জানি যে ওই যে আমরা বলছিলাম মে, তারপরে ক্যান, কুড, মাইট, এই তো ওই চারটে আমাদের ছিল। অ্যাকচুয়ালি দুইটা, এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, সরি একটু মানে ভুলে গেল, আমাদের মাইটটা আগে লেখা উচিত। তো যাকে এটা বুঝতে পারো, মে থেকে মাইট, ক্যান থেকে কুড, এরপর একটা নট যোগ করলে নেগেটিভ হয়ে যাবে। কিন্তু এরপর একটা নট যোগ করলে নেগেটিভ, অথবা এই মে, মাইট, ক্যান, কুড এগুলার আগে একটা নেগেটিভ ওয়ার্ড, সেটা কি নান হতে পারে, নাথিং হতে পারে, এই জাতীয় ওয়ার্ড বসাইলেও কিন্তু আমাদের নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা কি বললাম যে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট বা দ্যাট যুক্ত সেন্টেন্সে যখন আমরা কমপ্লিট করব, যদি দ্বিতীয় অংশে অর্থাৎ সেকেন্ড ক্লজটাই সো দ্যাটের পরে যে ক্লজটি রয়েছে সেই ক্লজটাতে আমরা নেগেটিভ অর্থ প্রকাশ করতে চাই, তাহলে আমাদের এই যে মে, ক্যান, মাইট, কুড এরপরে নট যোগ করতে হবে, অথবা এইগুলার আগে একটা নেগেটিভ ওয়ার্ড যেমন নান, নাথিং এই জাতীয় একটা নেগেটিভ ওয়ার্ড যোগ করে আমাদেরকে নেগেটিভ করতে হবে গোটা সেন্টেন্সটি, অর্থাৎ দ্বিতীয় ক্লজটি, সো দ্যাটের পরে যে ক্লজটি থাকছে। একটি উদাহরণ দিলে বোধহয় সহজ হয়, আমি একটু দেখি। আই ক্লোজ দি ডোর অফ মাই হাউস so that none could enter the room। আমি আমার ঘরের দরজা বন্ধ করেছিলাম যাতে কেউ সেখানে প্রবেশ করতে না পারে। এই যে নেগেটিভ হলো, কিন্তু এখানে কি নিয়মটা হলো, আমরা এই যে মেম্বার যেটা বললাম তার আগে আমরা নেগেটিভ শব্দ যে নান বললাম এটা ব্যবহার করলাম। আরেকটা কি, এগুলোর পরে নট যোগ করেও করতে পারি। আমি সেরকম একটু উদাহরণ দিই, আমরা ধীরে ধীরে যাই যাতে সবকিছু এই জাতীয় সেন্টেন্স যেভাবে আসে না কেন আমরা যেন সেটাকে ফেস করতে পারি, আমরা যেন সলিউশনটা করতে পারি, যেভাবে আমাদেরকে প্রশ্নটা ছেটুক না কেন বা যেভাবে আমাদের প্রশ্নটা করা হোক না কেন। আমি কি করলাম যে ওই মডেল অক্সিলারির আগে একটা নেগেটিভ ওয়ার্ড যেটা বললাম ব্যবহার করে আমরা নেগেটিভ করতে পারি, দ্বিতীয় অংশ সেটা বললাম। আরেকটা বলেছি আমি যে এরপরে নট যোগ করে অ্যাজ ইউজুয়ালি যেভাবে আমরা নেগেটিভটা করে থাকি। তো সেরকম একটি সেন্টেন্স আমি একটু লেখার চেষ্টা করি, দেখি। দ্য পুলিশ সেন্ট দ্য convict to jail so that he
এখানে আমাদের সেন্ট আছে ফার্স্ট, মাইট, মাইট নট এসকেপ পানিশমেন্ট। সো দ্যাটের ব্যবহার আমাদের আছে, আমরা কিন্তু সো দ্যাটই বারবার বলে যাচ্ছি। আমরা ইন অর্ডার দ্যাটও ব্যবহার করতে পারতাম, আমি বলে রেখেছি বিকল্প হিসেবে, অথবা শুধু দ্যাটও ব্যবহার করতে পারতাম। আমরা এখানে ইন অর্ডার দ্যাটও ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করতে পারি শুধু দ্যাট, নো প্রবলেম, এটা বিকল্প আছে। দ্য পুলিশ সেন্ট দ্য কনভিক্ট টু জেল সো দ্যাট, অর ইন অর্ডার দ্যাট, অর অনলি দ্যাট হি মাইট নট এসকেপ পানিশমেন্ট। এই যে আমাদের মডেল অক্সিলারি পরে নট যোগ করেছি, দুটোই আমি দেখালাম। তো এইভাবে আমরা একটু মাথায় রেখে সো দ্যাট যুক্ত স্ট্রাকচার আমরা কমপ্লিট করতে পারি। সেন্টেন্সটাকে কমপ্লিট করে আমরা কিন্তু অনায়াসে, খুব সহজে, খুব ইজিলি আমরা একটা মার্ক ক্যারি করতে পারি। এরপরে আমরা আরেকটিতে আসি, আমরা কৃষি বলে আমরা দেখি প্রোভাইডেড, provided that or providing that, অ্যাকচুয়ালি এই শব্দগুলি যে অর্থটি দিয়ে থাকে ইফ ডট 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 নট, বাংলাতে এরকম যদি ডট 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 না, যদি ডট ডট না এরকম বাংলায় যদি এরকম অর্থ দেয়, বা ইংরেজিতে ইফ ডট ডট নট এরকম অর্থ দেয়, সেই ক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড দ্যাট একই অর্থ দেয়। যদি ইনকমপ্লিট সেন্টেন্সের শেষে এইগুলির যে কোনো একটি থাকে, তাহলে এরপরে সঙ্গতিপূর্ণ একটা ক্লজ যোগ করে, সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ একটা সম্পূর্ণ ক্লজ যোগ করে, কিন্তু ক্লজকে যোগ করে আমরা এটাকে কমপ্লিট করতে পারবো। আমরা একটু উদাহরণ দিলে বোধহয় আরো ভালো হয়। দেখি, দ্য প্লেন উইল টেক অফ ইন টাইম প্রোভাইডেড ডট 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 ডট, কিংবা প্রোভাইডেড দ্যাট ডট 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 ডট, কিংবা প্রোভাইডিং দ্যাট ডট 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 ডট। কি হতে পারে? দ্য প্লেন উইল টেক অফ ইন টাইম প্রোভাইডেড দ্যাট, ঠিক সময়ে প্লেনটি উড়বে প্রোভাইডেড, যদি কি বলে আমরা যে কমপ্লিট করতে পারি কি একটা এর সাথে সঙ্গতিপূর্ণ, এটা আমরা যদি পেয়ে গিয়েছি, প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাট আমরা যোগ করতে পারি, অথবা প্রোভাইডিং দ্যাটও, that the weather is good, যদি অর্থে আমরা বললাম যদি ডট ডট ডট, যদি আবহাওয়া ভালো থাকে, প্লেনটি ঠিক সময়ে উড়বে যদি আবহাওয়া ভালো থাকে। আমরা বিকল্প হিসেবে কি প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, এরকম অর্থে যদি ডট ডট ডট, ইংরেজিতে ইফ ডট ডট নট, এরকম অর্থ পাই যায়, তাহলে প্রকাশ করতে আমরা সেন্টেন্সের শেষে এই তিনটার যে কোনো একটা থাকলে আমরা সেইভাবে করব। আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, আমরা প্রোভাইডিং দ্যাট দিয়ে আই শ্যাল অ্যাগ্রি প্রোভাইডিং দ্যাট দিয়ে আমরা করলাম প্রোভাইডিং দ্যাট মাই কস্ট আর পেইড দেব, পেইড। যদি আমার খরচা দিয়ে দেওয়া হয় তাহলে আমি যেতে রাজি হব। এই যে যদি, হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্সের মতো এটা গেল। তো এটা নিয়ে অ্যাকচুয়ালি আর বলার কিছু নাই। আমরা যদি দেখি ইনকমপ্লিট সেন্টেন্সের সাথে প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং দ্যাট থাকে, তাহলে যদি অর্থ প্রকাশ করে সঙ্গতিপূর্ণ এরকম একটি সেন্টেন্স আমরা অর্থপূর্ণ ক্লজ যোগ করে গোটা সেন্টেন্সটাকে কমপ্লিট করব। এরপরে আমরা আসি খুব কমন জিনিসে, লিস্ট। বাংলাতে পাশে ভয় হয় যে, বা এই ভয়, এরকম কথা আমরা বলে এই ভয়ে পালিয়ে গেলাম, বা তাকে দেখে ফেলা হয় সেই ভয়ে সে দ্রুত সরে পড়লো, দ্রুত কেটে পড়লো, এরকম অর্থ, এরকম বাংলা অর্থ বোঝায় যখন এরকম অর্থ প্রকাশ করতে আমরা লিস্ট শব্দটি ব্যবহার করে থাকি। তবে এই লিস্ট শব্দটি যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্সের শেষে থাকে,
তাহলে আমরা একটা বিশেষ স্ট্রাকচার ফলো করব। তার আগে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, লিস্ট কিন্তু ইটসেলফ এ নেগেটিভ ওয়ার্ড, এটি একটি নেগেটিভ ওয়ার্ড। এই জন্য লিস্ট যুক্ত যে ক্লজটি, সেই ক্লজটি কিন্তু কখনোই নেগেটিভ হবে না, সেখানে নো বা নট যোগ করা যাবে না, অর্থাৎ এই ক্লজটি কোনো রকম নেগেটিভ অংশ কিছু থাকবে না, কারণ ইংরেজিতে ডাবল নেগেটিভ অ্যালাউ না। তো সেই জন্য প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে লিস্টের পরে কিন্তু আমাদের এই লিস্টযুক্ত যে ক্লজটি সেটি কিন্তু কোনো সময় নেগেটিভ হবে না। এখন আগের অংশ দেওয়া থাকবে ইনকমপ্লিট সেন্টেন্সের শেষ অংশ যদি লিস্ট থাকে, এরপরে আমাদের কাজটা আমরা কিভাবে করব সেটা একটু দেখি। লিস্টের পরে আমরা তাইলে দেখলাম ডট 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 এলইএসটি লিস্ট, তারপরে আমরা সাবজেক্টটি বসাবো, ওই প্রথম সাবজেক্টটি বসানোর পরে আমরা এখানে একটা থাকবে শুড, সব সময় অলওয়েজ শুড অথবা মাইট সব সময় বসবে। তারপরে একটা সঙ্গতিপূর্ণ, অর্থাৎ এই দিকে যে ভার্ব আছে সেই ভার্বের সাথে সঙ্গতিপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ, রিজনেবল যাই বলি না কেন, একটি ভার্ব বসবে। আর এই যেখানেই মডেল অক্সিলারি শুড এবং মাইট বা যাই হোক, মডেল অক্সিলারি পারে সবসময় ভার্বের কিন্তু বেস ফর্ম বা V1টা বসে। তাহলে আমি সামঞ্জস্যপূর্ণ ভার্ব আমি শুধু লিখলাম একটি ভার্ব রিজনেবল এবং ব্র্যাকেটে একটু V1 দিয়ে নিলাম, তারপরে ডট 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 বাকি অংশ প্রকাশ করার জন্য আমাদের যদি লাগে কিছু সাপ্লিমেন্টারি বা কমপ্লিমেন্ট, তাহলে আমরা সেটা করব। এখন আমরা একটু উদাহরণ দেব। এইখানে দুইটা বিষয় আছে। আমি প্রথমে বললাম যে এই সাবজেক্টটি, এখানে যে সাবজেক্ট আছে এদিকে আবার কি থাকবে, এদিকে কিন্তু এই যে সাবজেক্ট ভার্ব প্লাস আর এই গোটা স্ট্রাকচার এরকম দাঁড়ালে সাবজেক্ট ভার্ব ডট ডট, তারপরে লিস্ট, তারপরে সাবজেক্ট, তারপরে শুড বা মাইট, এটা অলওয়েজ বসবে, তারপরে V1, তারপরে ডট 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 কমপ্লিট। আমি একটু উদাহরণ দিই, তাহলে বোধহয় একটু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু উদাহরণ একটু লিখি, তারপরে স্ট্রাকচার এবং অর্থটা একটু মিলিয়ে দেখি যে আমরা যেটা বললাম অ্যাকচুয়ালি সেটা হয় কি না। He ran away লিস্ট, এই যে আমরা দেখলাম হি র্যান অ্যাওয়ে লিস্ট ডট দ্য সাবজেক্ট আমরা বসাবো, ওই সাবজেক্টে আমি বলেছি লিস্ট হি, এর পরে কি হবে আমরা বলেছি যে এর পরে হবে আমাদের শুড বা মাইট, হি শুড অথবা হি মাইট ভার্বের বেস ফর্ম সিন, হি মাইট বি সিন, বি কিন্তু ভার্বের বেস ফর্ম, আর এরপরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব কিন্তু এইটা। হি র্যান অ্যাওয়ে লিস্ট হি মাইট বি সিন। তারপরে আমি কি বললাম, আই স্টার্টেড আর্লি লিস্ট আই শুড মিস দ্য ক্লাস। যেটি বললাম সঙ্গতিপূর্ণ, এই যে লিস্টের পরে সাবজেক্ট, তারপরে শুড, তারপরে V1, তারপরে বাকি কিছু অংশ, এখানেও একই ব্যাপার, এই যে লিস্ট এর পরে সাবজেক্ট, এখানে মাইট, তারপরে V1, বাদ বাকি অংশ যদি কিছু লেগে থাকে, এইভাবে কিন্তু আমরা করে দিতে পারি যে লিস্ট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের পরে যদি লিস্ট থাকে তাহলে এভাবে করে দিতে পারি। তবে এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই আগের যে ক্লজ, অর্থাৎ লিস্টের আগের যে ক্লজ, এই ক্লজে যদি কোনো পার্সোনাল মানে আমাদের থাকে আর কি, অবজেক্ট থাকে, পার্সোনাল অবজেক্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটাই কিন্তু এই লিস্টের পরে যে সাবজেক্ট, সেই পার্সোনাল অবজেক্টটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। আর একটা জিনিস আমি শুরুতেই বলেছি, লিস্ট একটা নেগেটিভ ওয়ার্ড, এই জন্য লিস্টযুক্ত অংশ কিন্তু কখনো নেগেটিভ হবে না, নেগেটিভ সেন্টেন্স হয় না লিস্টের পরে। আমরা দেখি যে কথাটা বললাম একটু, যে আমি বিষয়টার মধ্যে আরেকটু ক্লিয়ার করলে হয়। আমরা বললাম যে লিস্টের আগে যে ক্লজ, সেই ক্লজে যদি কোনো পার্সোনাল অবজেক্ট থাকে, অবজেক্টে যদি পার্সোনাল কোনো অবজেক্ট থাকে অর্থাৎ কোনো ব্যক্তি ঘটিত, তাহলে কি হবে, ওই পার্সোনাল অবজেক্টটি কিন্তু আমাদের লিস্টের পরে যে সাবজেক্ট বসাচ্ছি আমরা, বা বসানোর নিয়ম বা বসাতে আমরা বাধ্য স্ট্রাকচার অনুযায়ী, ওই পার্সোনাল অবজেক্টটি কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। আমি একটু লিখলে বোধহয় আরো ক্লিয়ার হওয়া যায়। দেখি আমরা একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। দ্য অফিসার ওয়াজ কাইন্ড টু দ্য পিওন লিস্ট হি, আমি এখানে ব্র্যাকেটে পি দিলাম, লিস্ট হি মাইট
might go away and leave away. The officer was kind to the peon lest he might go away. আমি হি লিখেছি এখানে সাবজেক্টটি, এখানে ব্র্যাকেটে পি দিছি, মানে এই কাকে নির্দেশ করছে, হিটা নির্দেশ করছে পিয়নকে। এবং পিয়ন আমরা দেখি কি, এই যে লিস্টের আগে যে ক্লজ দ্য অফিসার, এটি কিন্তু সাবজেক্ট এবং এখানে সেই যে অবজেক্ট হিসেবে আছে দ্য পিয়ন। এর আগে আমরা যে উদাহরণগুলো দেখলাম সেখানে কিন্তু এমনটি ছিল না, সেখানে আমাদের ওই লিস্টের আগে, অর্থাৎ লিস্টের আগে যে ক্লজ, সেই ক্লজে কোনো পার্সোনাল অবজেক্ট ছিল না, একটা সাবজেক্ট ছিল। তো সেইখানে লিস্টের পরে যে সাবজেক্টটি ব্যবহার হচ্ছিল সেইটা কিন্তু যে তার লিস্টের পূর্ববর্তী যে ক্লজ, সেই ক্লজে যে সাবজেক্ট, এই ক্ষেত্রে কিন্তু সেটা হয় নাই। এটা একটু মাথায় রাখতে হবে। সেন্টেন্সটা আমরা দেখব যে শেষে যদি লিস্ট থাকে এবং তার আগের ক্লজটি আমরা একটু খুব কেয়ারফুলি এবং অ্যাটেন্টিভলি আমরা একটু অবজার্ভ করবো যে এখানে কোনো পার্সোনাল অবজেক্ট আছে কিনা, থাকলে সেটাকে সাবজেক্ট আকারে বসাবো, যদি না থাকে তাহলে লিস্টের আগের যে ক্লজটি রয়েছে সেই ক্লজের যে সাবজেক্ট, সেই সাবজেক্টে আমরা লিস্টের পরে বসাবো। এবং এরপরে অবশ্যই একটা মাইট বা সুর আমাদের বলবে সবসময়। আর সাবজেক্টিভ ব্যবহারের ক্ষেত্রে আমি বলেছি যে যদি একই সাবজেক্ট হয়, তাহলে যদি তার নাউন ফর্মটা হয়, দ্বিতীয়বার ব্যবহার করার ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা তার প্রোনাউন ফর্মটি ব্যবহার করব, এটা আমাদের মাথায়। তো মোটামুটি লিস্ট দিয়ে যদি ইনকমপ্লিট সেন্টেন্সের শেষে লিস্ট থাকে, তাহলে আমরা এই জিনিসগুলো মাথায় রাখলে আমরা কিন্তু অনায়াসে খুব সহজে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে পারবো। এরপরে দেখি আনলেস। আনলেসের বাংলা হচ্ছে যদি না, ইফ নট, ইংরেজিতে ইফ নট, যদি না, বাংলায় যদি না, এইরকম অর্থ। প্রকাশের ক্ষেত্রে আমরা আনলেস ব্যবহার করে থাকি। আনলেস যুক্ত ক্লজ আমরা, এটা আসলে কি বলবো, যে এমন এমন একটা ঘটনা না ঘটলে আর একটা ফলস্বরূপ আর একটা ঘটনা ঘটে, একটা ঘটনা না ঘটলে ফলস্বরূপ আরেকটা ঘটনা ঘটে, তাহলে এইরকম ক্ষেত্রে আনলেস ব্যবহার করা। যেমন কি এখন বৃষ্টিকাল, বর্ষাকাল, আমরা যদি আমরা ছাতা না নিয়ে বের হই, তাহলে ভিজার সম্ভাবনা আছে। তাহলে কি হচ্ছে, যে যদি একটা কাজ না হয়, যদি কোন কাজটা না হয়, ছাতা না নিয়ে বেরোনো যায়, তাহলে আরেকটা তার ফলস্বরূপ কাজ কি আছে, আমাদেরকে ভিজে যাওয়া, ভিজে যাওয়া। তো এইরকম ক্ষেত্রে, এরকম বাংলা অর্থ প্রকাশের ক্ষেত্রে বা ইংরেজিতে ইফ নট, এরকম ক্ষেত্রে আমরা আনলেস ব্যবহার করি। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু উদাহরণ দিই। এটা খুব সুন্দর আনলেস যুক্ত, আমি বলে রাখা ভালো, লিস্টের মতো আনলেসও কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু ইফ নট বলছি, এটি একটি নেগেটিভ ওয়ার্ড, সেই জন্য আনলেস যুক্ত অংশটি, আনলেস যুক্ত যে ক্লজটি, সেটি কিন্তু কোনো সময় নেগেটিভ হবে না, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আর এটাকে আমরা যদি কোনো সময় দেখি যে আনলেস যুক্ত একটা ইনকমপ্লিট সেন্টেন্স, সেটা শুরুতে থাকতে পারে আনলেস, আবার মাঝেও থাকতে পারে। আমি দুরকমই দেখাবো যে যদি আমরা কমপ্লিট করতে চাই, তাহলে অবশ্যই এই অর্থের সাথে সঙ্গতি রেখে, যে এটি নেগেটিভ অর্থ দেয় এবং আদার্স যে ভার্ব আছে, তার যে একটি ভার্ব আছে, সেই ভার্বের সাথে সঙ্গতিপূর্ণ আরেকটি ভার্ব, আদার্স কোনো বিষয় যদি আমাদের থেকে থাকে, সেই বিষয়গুলি সব একত্রিত করে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা সেন্টেন্সটা কীভাবে কমপ্লিট করব। মোদ্দা কথা হলো যে আমাদের কি করতে হবে, সঙ্গতিপূর্ণ একটা অংশ যোগ করতে হবে এর সাথে, করে আমাদের সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। আমরা দেখি আনলেস, সরি এটা কাজ করছে না, unless you read attentively, যদি না তুমি মনোযোগ দিয়ে পড়ো। আমি বলেছি অর্থটা খুব গুরুত্বপূর্ণ, আমি বলছি অর্থটা খুব গুরুত্বপূর্ণ। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, কি করতে পারি, যদি আমি মনোযোগ দিয়ে না পড়ি, সোজা কথা, ইউ উইল ফেল। আমরা কমপ্লিট করবো কিরকম, ইউ উইল ফেল। আরেকটা কথা আমরা মাথায় রাখবো, এইখানে যদি প্রেজেন্ট টেন্স হয় এই আনলেস যুক্ত অংশটা, তাহলে পরের অংশটাই আমরা সাবজেক্টের পরে ক্যান বা উইল এটা যোগ করব। আমরা এইভাবেও কিন্তু বলতে পারি, সেন্টেন্সটা এরকম থাকতে পারি, ইউ উইল ফেল একটা কমা,
আনলেস ডট 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 ডট। আমি বলেছি শুরুতেও থাকতে পারে আনলেসটা, সেন্টেন্স অংশটা, আনলেস অংশটা, আবার কিন্তু মাঝেও থাকতে পারে। এই সেন্টেন্সটাই আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল, এই সেন্টেন্সটা এভাবেও থাকতে পারে, ইউ উইল ফেল আনলেস আনলেস ডট 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 ডট। তো সেই ক্ষেত্রে যে অংশই দেওয়া থাক না কেন তার সাথে সঙ্গতিপূর্ণ অংশ আমরা করে, অ্যাকচুয়ালি সঙ্গতিপূর্ণ মানে ওই যে অর্থ ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আর স্ট্রাকচারের কথা যে যতটুকু আছে আমি বললাম, এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এখানে আমাদের উইল বা ক্যান হয়, আর এখানে যদি পাস্ট টেন্স থাকে, পাস্ট টেন্স থাকলে আমাদের এটা উড বা শুড হয়ে যাবে, কুড বা উড হয়ে যাবে, এটা বসাবো। যে আমরা এরকম থাকে আনলেস হি ওয়ার্কড হার্ড, আনলেস হি ওয়ার্কড অ্যাটেন্টিভলি বা আনলেস হি ওয়ার্ক হার্ড হি উড ফেইল। আবার এটা উল্টোভাবে আমরা করতে পারতাম, হি উড ফেইল আনলেস হি ওয়ার্ক হার্ড। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব ধীরে ধীরে অল্প কয়েকটি নিয়ম পড়লাম, তো আশা করি তো তোমরা এগুলো ফলো করবে, এবং এইগুলো ফলো করলে তোমরা কিন্তু খুব সহজেই এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে পারবে। নিয়মগুলো আসলে কোনো জটিল না, একটু বোঝার বিষয়, একটু মাথা ঠান্ডা রাখা আর একটু প্র্যাকটিসের ব্যাপার। তো ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে এই নিয়ে আবার আলোচনা করার সুযোগ থাকবে আমাদের ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, বেস্ট অফ লাক।